অবকাঠামোগত সংকটে রাঙ্গামাটির মোজাদ্দেদ-ই-আল-ফেসানি উচ্চ বিদ্যালয়। রাঙ্গামাটির প্রাণকেন্দ্র বনরূপস্থ ফরেস্ট কলোনি রোডে অবস্থিত মোজাদ্দেদ-ই-আল-ফেসানি একাডেমি উচ্চ বিদ্যালয় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে প্রাইমারি থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় ৫ শতাধিক ছাত্রছাত্রী রয়েছে। ২১ জন শিক্ষক ও ৭ জন কর্মচারী নিয়ে চলছে বিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম। পূর্ব দিকের ভবনে প্রধান শিক্ষকের রুমের সাথে নিচতলায় মোট ১০টি ও দোতলায় ৫টি কক্ষ, উত্তর দিকে নিচতলায় ২টি ও দোতলায় ৩টি এবং শুরুতে নিচতলায় ৩টি, সব মিলিয়ে বর্তমানে প্রায় ২৩টি কক্ষ রয়েছে। আইসিটি ক্লাসের জন্য ১৭টি কম্পিউটার বা ল্যাপটপ রয়েছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে খুবই সেকেলে অবস্থায় আছে। ছাত্রছাত্রীদের ব্যবহারে খুবই অনুপযোগী অবস্থায় রয়েছে। এ বিদ্যালয়ের অন্যতম বৈশিষ্ট্য হল এর বহুজাতিক ও বহুধর্মীয় শিক্ষাবান্ধব পরিবেশ। এখানে চাকমা, বাঙালি, হিন্দু ও খ্রিস্টান এই ৪ শ্রেণীর শিক্ষার্থীরা একসঙ্গে অধ্যয়ন করছে। একইভাবে ধর্মীয় শিক্ষাদানের ক্ষেত্রেও মুসলিম, হিন্দু, চাকমা ও খ্রিস্টান ধর্মের শিক্ষকরা নিজ নিজ ধর্মীয় শিক্ষা প্রদান করছেন। প্রতিটি শ্রেণীকক্ষে এই বৈচিত্র্যের সহাবস্থান বিদ্যালয়ের সৌন্দর্য ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার মানোন্নয়নে নিয়মিত গ্রুপ স্টাডি ক্লাস, সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক পরীক্ষা গ্রহণ করে থাকে। পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতির জন্য অভিভাবকদের সঙ্গে নিয়মিত সভা ও মত বিনিময় করা হয়। তবে শিক্ষার এমন ইতিবাচক পরিবেশের মাঝেও বিদ্যালয়টি কিছু গুরুতর অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। শিক্ষার্থীদের জন্য পৃথক ওয়াশ ব্লকের অভাব একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে ছাত্রদের জন্য একটি এবং ছাত্রীদের জন্য একটি মানসম্মত ওয়াশ ব্লক অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এরকম বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন মোজাদ্দেদ-ই-আল-ফেসানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিম। একটা মাঠ নাই, অ্যাসেম্বলি করতে আমাদের বারান্দায় করতে হয় অ্যাসেম্বলিটা। আর হয়তো বা সেদিনে আমরা করি মাঠে, কিন্তু বর্ষাকালে এই পর্যন্ত আমাদেরকে এখন বারান্দায় করতে হয় অ্যাসেম্বলিটা। ওইদিকে আমাদের মাঠের মধ্যে আমাদের দেখতেছি যে ৩ মাস ৪ মাস পানি জমা বর্ষাকালে, নামাই যাবে সেখানে। তো এই পানি জমার যে মূল কারণটা, এবং এটা মাঠটা নিচু, মাঠটাকে আরো প্রায় ১ দেখা উঁচু করতে হবে। এটা যদি মাটি ভরাট করতে হবে, মাটি ভরাট করতে গেলে আমাদের বিরাট প্রয়োজন। এটার জন্য সরকারি কর্তৃপক্ষকে আমরা বলছি, এটা আরো আমাদের কর্ণপুরে পৌঁছলে আমরা আশা করি না আপনাদেরকে জিনিসটা পাবো। এটা খুব জরুরি। এটাতে আমি দেখি শুধুমাত্র খেলোয়াড় হিসেবে আমাদের স্কুলের খেলোয়াড়রা নয়, আমাদের ছাত্রছাত্রীরা নয়, এটা আশপাশের সমস্ত পৌরসভার আশপাশের যতগুলা লোকালিটি আছে, বিভিন্ন বয়সের ছেলেরা দেখি যে এখানে এটা নিয়ে খেলে এই মাঠটাকে তারা লালন করে, মাঠটাকে তারা ভালোবাসে, এই মাঠটাকে তারা ঘোরাফেরা করে, আড্ডা মারে, তারা বিভিন্ন ধরনের কাজে তারা লিখে থাকে। পানির যে ব্যাপারটা, ওই পাশে যে ড্রেনটা আছে, ড্রেনটা পরিষ্কার নয়, এবং ড্রেনটাকে আরো উঁচু করে, মানে ওয়ালটাকে উঁচু করে মাঠ সমতল করে মাঠে আর পানি আসবে না, যেখানে মাঠ ভরাট করা হলে। আর এরপরে এই স্কুলের পিছনে পৌরসভার যত রাস্তাগুলো যত উপরে, এদিকে বসবাসরত কিছু পরিবার আছে, সেগুলোর উপরে তাদের ভালো মন্দ পানি সবগুলো ব্যবহারের পানি সবগুলো আমাদের স্কুলে আসে পড়ে, এবং বর্ষাকাল তো আছেই। পৌরসভা থেকে আরম্ভ সব পানিগুলো এখানে আসে, এখানে এসে ওই মাঠের মধ্যে পড়ে, এবং মাঠের যে ছোট ড্রেন আছে সেখানে পড়ে। তো এই ড্রেনগুলো যদি মানে সুযোগ পরিকল্পিতভাবে একটা ভালো ব্যবস্থা থাকতো, এগুলো উঁচু করে মাঠের মাঝখানে স্লাব দিয়ে মাঠের মাঝখানে দিয়ে ড্রেনটা গেল, যেমন মাঠটাও হয়ে গেল। স্কুলের পিছনে একটা ড্রেন, আগে করা ড্রেন প্রয়োজন, সেখানে মাঠ উপর থেকে পানিগুলো পরে ড্রেনের মধ্যে পড়বে, যতই পানিতে পড়বেই সেগুলো ড্রেনের দিকেই পানি চলে যাবে। তো তাহলে আমাদের উপর কোনো প্রভাব পড়বে না। বর্ষাকালে এমনও দেখি যে এখনো মানে একটু বৃষ্টি হলে আমাদের ওই পাশে যে বাথরুমগুলো আছে, সেই বাথরুমগুলোর পানিগুলো উপরে ময়লা সহ উঠে, তাহলে আমাদের পাশে যে রুমগুলো আছে, ক্লাসরুমগুলো, প্লাস আমাদের এই মানে ছাত্রদের ব্যবহারের যে রুমগুলো আছে, সেগুলো ছেয়ে যায়, সেগুলোতে আবার ময়লাগুলো সহ ভরে থাকে, অনেকদিন লাগে পরিষ্কার করতে, সেগুলো আবার অনেক লেবার লাগাইতে হয় সেখানে আমাদের। এরপরে আমাদের এই মানে বিশেষ করে পূর্ববাসের ক্লাসরুমগুলো এগুলো একটু নিচু, যার কারণে ওই মাঠ থেকে অনেক কিছু হওয়ার কারণে পানি সেখানে একটু গড়ায়। তো সেখানে যদি আমরা এক বিগত পরিমাণ অথবা একটু 1 ফিট পরিমাণ উঁচু করতে পারি, তাও সামান্য বরাদ্দ দিয়ে, তাহলে এই ক্লাসরুমগুলো নিরাপদ হয়ে যায়। তো এখানে আবার দেখা যায় বিজ্ঞান রুমের যন্ত্রপাতি, লাইব্রেরির বইগুলো, অথবা এরকম যত সামগ্রী আছে, সব সামগ্রীগুলো ওই যে বর্ষার পানি বা চারিদিকে পানি হওয়ার কারণে একটা সাথে পরিবেশ বিরাজ করে, সেই জন্য জিনিসগুলো নষ্ট হয়ে যায় বরাবর। খাতাপত্রগুলো রাখা যায় না, খাতাপত্রগুলো ডাল নষ্ট হয়ে, সেলাই নষ্ট হয়ে, এগুলো আবার পরে দেখতে হয়ে যায়। এইভাবে যদি এই জায়গাটা একটু উঁচু করা যায়, তাহলে সেদিকে আরো 4-5টা ক্লাসরুম আমাদের বরাবর ব্যবহার উপযোগী হয়, এবং সেটা আমরা আমাদের
স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারি। সর্বোপরি আমাদের এই বিদ্যালয়ে যেমন একাডেমিক ভবন অনেক পুরানো, 20 থেকে 25 বছর ধরে এখানে কোনো ডেভেলপমেন্টের কাজ হয়নি, যার কারণে এখানে প্রত্যেকটি মানে ক্ষেত্রেই ডেভেলপমেন্ট করা প্রয়োজন। এরপর ছাত্রদের, যেহেতু এইটা প্রাণকেন্দ্রে অবস্থিত, এখন অনেক ছাত্র অভিভাবকরা নিরুপায় হয়ে বলে যে আমার ছেলেটাকে একটু হোস্টেলে দেবো অথবা আপনাদের দায়িত্ব দেবো। এখানে যদি আবাসিক মানে ভবন করা হয়, প্রস্তুত করা হয়, শিক্ষকরা থাকবে, ছাত্ররা থাকবে, ক্যাম্পাস একটা প্রাণকেন্দ্র, প্রাণ সঞ্চার হবে এবং লেখাপড়ার একটা সুন্দর পরিবেশ তৈরি হবে, চাকমা বাঙালির সব শ্রেণীর পেশার মানুষ সেখানে থাকবে, তাহলে তখন ওই আরো উপযোগিতা বেড়ে যাবে। প্রাথমিক বিদ্যালয় আছে, এটা যেমন চলমান আছে, এটাকে কারিগরি শাখা চালু করে নবম দশম শ্রেণীতে, এটা আমাদের টার্গেট আছে। তো এরপরে উপরে যেমন লেখা আছে স্কুল অ্যান্ড কলেজ, এখানে ইন্টারমিডিয়েট চালু করা কোনো মানে সময়ের ব্যাপার, এটা সিদ্ধান্তের ব্যাপার, এটা কোনো ব্যাপার নয়, সহজেই কাজটা করা যায়। এই বছর প্রধান শিক্ষক ছিল না দীর্ঘদিন পর্যন্ত, এখানে একটা ক্রান্তিকাল ছিল। এই বছরে আমি ফেব্রুয়ারি থেকে কাজ করছি, আমি রাবাতে ছিলাম আগে, রাবাতের প্রধান শিক্ষক হিসেবে 18.5 বছর কাজ করছি। তো এই বছর আমি ফেব্রুয়ারি থেকে আসি, এটা হাল ধরার চেষ্টা করলেও কিন্তু এখন আর্থিক দুর্নীতির কারণে আমরা আগে উঠতে পারতেছি না। স্কুলটা দখলমুক্ত হওয়ার পরে ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর মাসে বিগত এই সময়ে কিছু মেরামতের কাজ করছে, সেখানে প্রায় 10 থেকে 12 লাখ টাকা খরচ হয়েছে কর্তৃপক্ষের নিজস্ব ফান্ড থেকে। আর সেই কারণে আমরা যেমন বাইরে থেকে কোনো সাহায্য পাবো আশা করছিলাম, কিন্তু পাইনি এই পর্যন্ত। সেই কারণে আমাদের শিক্ষকদের গত প্রায় 1 বছর বেতন বকেয়া রয়েছে। এখন যদি প্রতিষ্ঠানকে সবাই নজরদারি করে খেয়াল করে এবং এটাকে সুন্দরভাবে পরিচালনা করে, তাহলে এখান থেকে আমি আশা করি বাংলাদেশের প্রেক্ষাপটে নতুনত্ব নেতৃত্ব, নতুন একটা প্রতিভা, মেধা সৃষ্টি হবে। সকলের নজর প্রয়োজন এখানে, এবং একটু সহযোগিতা আমরা যদি সামান্য করি 20-30 হাজার বরাদ্দ পাই, এটা দিয়ে একটা কাজ করতে পারি। এইরকম বরাদ্দগুলো যদি আমরা মাঝে মধ্যে পাই শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে, এটা আমার জন্য নয়, আমার ব্যক্তিগত প্রয়োজনে নয়, আমার ছেলে মেয়ে এখানে পড়বে না, পড়ে না, সব মিলে আমি প্রতিষ্ঠানের জন্য, আর প্রতিষ্ঠাটা এই এলাকার জন্য, এই লোকালিটির জন্য। এই লোকালিটি এটা শুধুমাত্র এই লোকালিটিকে ধারণ করে এমন না বিষয়টা, এখানে সারা বাংলামাটির ছেলেমেয়েরা আসে, লঙ্গদু, সেই বরকল, বাগাইছড়ি, সব জায়গা থেকে ছেলে মেয়ে আসে, তারা এখানে ব্যবসা বাণিজ্যের কারণে বিভিন্ন কারণে এসে লেখাপড়া করে। তো এটা গোটা রাঙ্গামাটিবাসীর উপকার আসবে। তো আমি আশা করছি আপনার মাধ্যমে আমার এই কথাগুলো কর্তৃপক্ষের নজরে যাবে এবং কর্তৃপক্ষ এ বিষয়ে দ্রুত আশু পদক্ষেপ নেবে এবং এটাকে উচ্চশিক্ষা একটা কেন্দ্র হিসেবে গড়ে তুলবে, আমার এই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ আপনাকে। প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল করিমের সাথে কথা বলে যে চিত্রটি ফুটে ওঠে তা হলো বিদ্যালয়টি গুরুতর অবকাঠামোগত সমস্যায় ভুগছে। ছাত্র ও ছাত্রীদের জন্য পৃথক ওয়াশ ব্লকের অভাব, মাঠের নিচু অবস্থান এবং দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে বর্ষা মৌসুমে বিদ্যালয় ও মাঠে দীর্ঘদিন পানি জমে থাকে। এতে নিয়মিত পাঠদান ও খেলাধুলা ব্যাহত হচ্ছে। অনেক সময় নিচতলার শ্রেণীকক্ষগুলো 1.5 থেকে 2 হাত পানিতে নিমজ্জিত থাকায় সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। মাঠটি উঁচু করে ভরাট ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা করা গেলে সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। সব মিলিয়ে প্রশাসনের সহায়তা পেলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে এখানে আবাসিক হোস্টেল, কারিগরি শিক্ষা ও এইচএসসি শাখা চালুরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রয়োজন শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও আন্তরিক উদ্যোগ। আশিকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।